আজ আমাদের টপিক ক্লাস 8-এর আঞ্চলিক শক্তির উত্থান। আঞ্চলিক শক্তির উত্থান টপিকটা হচ্ছে এমনই রিলেটেড, মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে হলো সেই কারণটাই হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান। অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে, অন্যদিকে মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে। মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে, পতনের ফলে আর একটা শক্তির উত্থান হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আঞ্চলিক শক্তি। তো ব্যাপারটা কিরম টাইপের? ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে দেখো একটা ম্যাপ আঁকছি, যদিও আমি প্রফেশনাল নয়, হিস্ট্রি স্টুডেন্ট, জিওগ্রাফি হলে ম্যাপটা ভালো হতো। তো এটা হচ্ছে রাফলি একটা ধরো ইন্ডিয়ার ম্যাপ। 1717তে কী হচ্ছে, 1717তে হচ্ছে ঔরঙ্গজেব মারা যাচ্ছে। ঔরঙ্গজেব মারা যাওয়ার ফলে কী হচ্ছে, ঔরঙ্গজেব মারা যাওয়ার ফলে শেষ শক্তিশালী মুঘল শাসক ছিলেন হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব মারা যাওয়ার ফলে কী হচ্ছে, ঔরঙ্গজেব মারা যাওয়ার ফলে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে। যদিও যখন ঔরঙ্গজেব ছিল তখনই ঔরঙ্গজেব হচ্ছে এইখানে বাংলায়, বাংলা বলতে তখনকার সময় বাংলা শুধু বাংলা নয়, বাংলা বলতে এখনকার বর্তমান বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা প্লাস হচ্ছে বিহার, এই সবকটাকে নিয়ে বলা হতো বাংলা। তো তখন এই বাংলাতে মুর্শিদ কুলি খাঁকে তিনি পাঠিয়েছিলেন। এইভাবে হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন শক্তি সৃষ্টি হচ্ছে, কিন্তু ঔরঙ্গজেব শেষ শক্তিশালী শাসক, তিনি এদেরকে রিক্রুট করেছিলেন। তার জন্য এরা ঔরঙ্গজেবকে ট্যাক্স দিত। কিন্তু তারপরে কি হচ্ছে, ওরা 1707-এ মারা যাওয়ার পরে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছে, এরা শক্তিশালী শাসক হিসেবে আত্মপ্রকাশ করছে। আর এটাই হচ্ছে আঞ্চলিক শক্তি। এই সব ছোট ছোট জায়গাগুলো, এইটা হায়দ্রাবাদ কিংবা এইসব জায়গাগুলো, যতগুলো জায়গা ছিল, এইগুলোই হচ্ছে এক একটা আঞ্চলিক শক্তি। এদের উত্থানই হচ্ছে আজকে আমাদের টপিক। আর এদের উত্থান কেন হচ্ছে? এই শক্তি দুর্বল হচ্ছে। এই শক্তি হলো মুঘল শাসকের শক্তি। মুঘল সম্রাট দুর্বল হচ্ছে, মুঘল সাম্রাজ্য দুর্বল হচ্ছে। আর 1717-এর পরে যে কজন শাসক এসেছিল তারা হচ্ছে একদম অযোগ্য। তোমরা দেখতে পাবে তারা কি করতো, তারা হচ্ছে দাসী নিয়ে চান পান করতো, জল ফলের মধ্যে সেন্ট ফেন্ট দিত, পয়সা ওড়াতো, এক্সেট্রা বিভিন্ন জিনিস করতো। আর এই জন্যই, এটাই কারণ ছিল এই সাম্রাজ্য দুর্বলের পরে, যে পাবজি গেমও যদি দেখো যে দিন প্রতিদিন আপডেট করতে হয়, যদি পাবজি গেম তুমি আপডেট না করো তাহলে কি ওই ভালো ভালো বন্দুক, ভালো গুলি, ভালো বোম পাবে না। আর একটা সাম্রাজ্য, ওটা তো পাবজি গেম, আর যদি একটা সাম্রাজ্যকে আপডেট করতে হয় তো সাম্রাজ্যকেও আপডেট করতে হবে। তার জন্য কি, তার জন্য অর্থের প্রয়োজন, ট্যাক্সের প্রয়োজন, আর সবথেকে বড় কথা কি, যোগ্য শাসকের প্রয়োজন। যেই যোগ্য শাসক এখানে ছিল না। যদি যোগ্য শাসক থাকতো তাহলে গোটা মুঘল সাম্রাজ্য, গোটা ভারতবর্ষকেই চালাতো, এরকম আঞ্চলিক শক্তির উত্থান হতো না। তো আঞ্চলিক শক্তির উত্থান হয়েছে, তার মানে কি, আপডেট করতে পারিনি অর্থাৎ দুর্বল হয়েছে। আজকে যদি ভারতের সৈন্যবাহিনী দুর্বল হয় তাহলে হচ্ছে ওই দিক দিয়ে পাকিস্তান, ওই দিক দিয়ে হচ্ছে চীন আক্রমণ করবে, হচ্ছে বিভিন্ন রিজিয়ন নিয়ে নিতে থাকবে। এটাই হচ্ছে ব্যাপার। তখনকার এই শাসকরা দুর্বল ছিল, তার জন্য হচ্ছে নদীর শাহ আক্রমণ করেছে, আহমদ শাহ আক্রমণ করেছে। আর ভেতরের অভ্যন্তরীণ যদি দেখতে চাও, মারাঠারা আক্রমণ করেছে, বিভিন্ন বিদ্রোহ দেখা গেছে, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে। অর্থাৎ শাসক দুর্বল হচ্ছে, বিভিন্ন আঞ্চলিক শক্তি সৃষ্টি হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের টপিক, আঞ্চলিক শক্তির উত্থান। এই টপিকটাকেই হচ্ছে ডিসকাস করব আমরা। তোমাদের বই অনুযায়ী লাইন বাই লাইন সব কিছু তথ্য তোমাদেরকে দেবো, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সঙ্গে করব। তো দেখা যাক টোটাল কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে, কিভাবে আঞ্চলিক শক্তির উত্থান হয়েছে। চলো, তোমাদের ক্লাস 8-এর বইটা নিয়ে চলে এসেছি। বইটা দেখেই তোমাদের দেখবো কী কী বলা হয়েছে, কী কী পড়ানো হয়েছে। তো যাই হোক, একটা কথা তোমাদের সামনে প্রথমেই বলে দিই যে ইতিহাস নিয়ে আমিও পড়েছি, কিন্তু হচ্ছে ইতিহাস নিয়ে বাংলায় ইতিহাসের সঙ্গে সম্পর্ক বেশ অনেকদিন আগেই শেষ হয়ে গেছিলো। আমাদের ইতিহাস শেষে ইংলিশেই পড়তে হতো, তো তাই জন্য বাংলার সঙ্গে অনেকদিন সম্পর্ক তো শেষ হয়ে গেছে। তো একটু আধটু আটকে ফাটকে যেতে পারে। তো মনে করো না যে পড়াচেক্সে কিছু জানে না, বাংলা পড়তে পারে না। তো অনেকদিন ডিটাচ থাকার ফলে এই জিনিসগুলো একটু হয়ে যায়। তো যাই হোক, কিন্তু আমিও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এটা হচ্ছে সিবিএসসি বোর্ডের নয়। তো যাই হোক, এখানে কি বলা হচ্ছে, 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যায়। কবে মারা যাচ্ছে এইগুলো তোমরা পারলে একটা খাতা পেন নিয়ে বসো, যে সেইগুলো হচ্ছে এই পয়েন্টগুলো লিখে নাও, এই কোশ্চেনগুলো লিখে নাও। এই কোশ্চেনগুলো থেকেই তোমাদের কোশ্চেন আসতেও পারে, আর হচ্ছে জিকের জন্য খুব দরকারি। তো ঔরঙ্গজেব মারা যাচ্ছে কবে? 1707 সিই।
এই যে আমরা খ্রিস্টাব্দ বলি, খ্রিস্টাব্দকে ইংলিশে সিই বলে অথবা এডি বলে, আর খ্রিস্টপূর্বাব্দকে বিসি অথবা বিসিই। তো এখানে কি হচ্ছে, 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যাচ্ছে। তারপরে 1557 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হচ্ছে। এই দুইয়ের মধ্যে 50 বছরের ব্যবধান, কিন্তু এই 50 বছরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস অনেকটাই বদলে গেছে। তো কী হচ্ছে, ঔরঙ্গজেব মারা যাচ্ছে 1707, তারপরে হচ্ছে কি পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে কোন শক্তি ভারতে প্রবেশ করছে, এটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর সময়কাল কত, 1757, মানে 1757তে হচ্ছে পলাশির যুদ্ধ, সিই মাথায় রেখো, সিই খ্রিস্টাব্দ। 1757 কি হচ্ছে, 1757 হচ্ছে পলাশির যুদ্ধ। ঔরঙ্গজেব মারা যাচ্ছে, ঔরঙ্গজেব মারা যাওয়ার পর কি মুঘল সাম্রাজ্য দুর্বল হচ্ছে, মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে। এই আঞ্চলিক শক্তিতে এই টাইমে হচ্ছে বাংলায় কে ছিল, মুর্শিদ কুলি খাঁ। ঔরঙ্গজেবের পরে হচ্ছে, ঔরঙ্গজেবও যখন রয়েছে মুঘল সাম্রাজ্যে, তখন এখানেও বাংলায় রিক্রুট করা হয়েছে হচ্ছে মুর্শিদ কুলি খাঁকে। মুর্শিদ কুলি খাঁয়ের হচ্ছে উত্তরাধিকারী মুর্শিদ কুলি খাঁয়ের হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা এই 1757 যখন সময়টা ছিল, তখন হচ্ছে বাংলার নবাব ছিল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার সঙ্গে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হচ্ছে। কার সঙ্গে, 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলার সঙ্গে পলাশির যুদ্ধ হচ্ছে ব্রিটিশদের সাথে। পলাশির যুদ্ধ কেন নাম, যেই স্থানের মধ্যেই যুদ্ধ হয়েছিল সেই জায়গাটা ছিল হচ্ছে পলাশি, তো এই জন্য এই যুদ্ধের নাম হচ্ছে পলাশি। তো এর মধ্যে ব্যবধান, এই যে 1707 থেকে 1757 এর মধ্যে হচ্ছে ব্যবধান 50 বছর, 50 ইয়ার্স। ঠিক আছে, এই 50 বছরের মধ্যে ভারতের ইতিহাস অনেকটাই বদলে গেছে। কারণ কি, এর থেকে 50 বছর আগে যখন 1707, তখন ভারতের শাসন কার্য কে চালাচ্ছে, ভারতের সবথেকে শক্তিশালী রাজনৈতিক ক্ষমতা কার হাতে রয়েছে, এই যে এখন আমাদের রাজনৈতিক ক্ষমতা আমাদের পশ্চিমবঙ্গে কার হাতে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা রয়েছে যার হাতে, চেনো তোমরা তাকে, মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে গোটা ভারতবর্ষের শাসন ক্ষমতা আজকে কার হাতে রয়েছে, যেই পার্টি জিতেছে সেন্ট্রালে বসে আছে তার হাতে। ঠিক সেরকমভাবে 1707 সালে এই ভারত চালানোর ক্ষমতা কার হাতে ছিল, তখন ছিল হচ্ছে মুঘল সাম্রাজ্যের হাতে। দিয়ে তারপরে মুঘল সাম্রাজ্য উইক হয়ে গেল, এইখানে ট্রান্সফার হয়ে বাংলা, এখানে হচ্ছে ক্ষমতা কার হাতে, বিভিন্ন আঞ্চলিক শক্তির সৃষ্টি হচ্ছে, এটাও হচ্ছে একটা আঞ্চলিক শক্তি বাংলা। এইখানে ক্ষমতা ছিল হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, তারপরে ট্রান্সফার হতে হতে তারপরে কার আছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা কি হচ্ছে, সিরাজউদ্দৌলা 1757 সালে, 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা পলাশি যুদ্ধের মধ্যে দিয়ে হেরে যাচ্ছে। তাহলে কি আর কোনো ভারতীয়র হাতে এই রাজনৈতিক ক্ষমতা রইল না। এবার রাজনৈতিক ক্ষমতা কার হাতে আসছে, এবার রাজনৈতিক ক্ষমতা আসছে হচ্ছে ব্রিটিশদের হাতে, ইংরেজদের হাতে। আর ইংরেজরা কীভাবে কী রকমভাবে অত্যাচার ভারতীয়দের ওপর করেছিল আশা করছি তোমরা সকলেই জানো, এই ইতিহাস থেকে কেউ বঞ্চিত নয়। তারপর কি বলা হয়েছে এখানে দেখি, সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পর খুব দ্রুত মুঘল সাম্রাজ্যের শক্তি নষ্ট হতে থাকে, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে ঔরঙ্গজেব 1707 মারা যাচ্ছে, তারপরে হচ্ছে খুব দ্রুততার সঙ্গেই সাম্রাজ্য ভেঙে মুঘল সাম্রাজ্য দুর্বল হতে থাকছে। ফলে মুঘলদের পক্ষে তাদের সাম্রাজ্য ধরে রাখা সম্ভব হয়নি, এটাও বলেছি তোমাদেরকে। অনেক ক্ষেত্রেই মুঘলদের এই অবনতিকে বিভিন্ন সম্রাটের ব্যক্তিগত ব্যর্থতা বা দক্ষতা দিয়ে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ এই ব্যাপারটা কিরম, এই ব্যাপারটা এইভাবে বলা হচ্ছে যে এই মুঘল সাম্রাজ্য যে ধ্বংস হয়ে যাচ্ছে, পার্টিকুলার কোনো একটা শাসকের ওপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে যে ঔরঙ্গজেব ব্যর্থ ছিল তাই জন্যই হচ্ছে মুঘল সাম্রাজ্য ব্যর্থ হয়েছে, কিংবা হচ্ছে জাহাঙ্গীর ব্যর্থ ছিল যে জাহাঙ্গীর প্রচুর মদ খেত। এই কালী পুজো তো আসছে, জাহাঙ্গীর কালী পুজোর সময় কী করতো, রাত জেগে হচ্ছে জুয়া খেলতো, তো জুয়া খেলতো বলে একটা সাম্রাজ্য ভেঙে গেল। তো এরকম দায় চাপানো হয়েছে।
যদিও একটা সাম্রাজ্য তথা শাসন ব্যবস্থা শুধু ব্যক্তি বা সম্রাটের দক্ষতা যোগ্যতার ওপর নির্ভর করে না, তাহলে কিভাবে ব্যাখ্যা করা যাবে মুঘল সাম্রাজ্যের সাম্রাজ্যিক অবনতিকে? অর্থাৎ যেমনটা তোমাদেরকে বললাম, এই আঞ্চলিক শক্তির উত্থান আর মুঘল সাম্রাজ্যের পতন কিন্তু হচ্ছে দুটোর সঙ্গে জড়িয়ে রয়েছে। একটার উত্থানের কারণে, একটার পতনের কারণেই একটার উত্থান হয়েছে। তো এটাই হচ্ছে এখানে বলেছে যে এরা মনে করছে যে একটা সাম্রাজ্য ভেঙে যাওয়ার পেছনে কোনো একটা শাসকেরই দুর্বলতা থাকে না, তার পেছনে বেইমানিগুলোও তো এই সাম্রাজ্য ভেঙে পড়ার পেছনে দুর্বলতার কারণ হতে পারে। তার উদাহরণ কি? তার যথার্থ উদাহরণ হচ্ছে এই চ্যাপ্টারেই আমরা পাবো। কোনটা? পলাশির যুদ্ধ যখন আমরা পড়বো তখন দেখবো যে সিরাজউদ্দৌলার সঙ্গে তার নিজের মির্জাফর তার সেনাবাহিনীতে ছিল, তার সেনার নায়ক ছিল মির্জাফর, জগৎ সেট ব্যবসায়িক ছিল, তার আঞ্চলিক রাজ্যের ব্যবসায়িক ছিল, তারা সিরাজউদ্দৌলার পিঠে ছুরি মেরেছিল। আর সেই ছুরি মারার জন্যই ব্রিটিশ সাম্রাজ্য এই পশ্চিমবঙ্গ তথা তখনকার বাংলার মধ্যে ঢুকে পড়লো এবং বাংলা থেকে গোটা ভারতবর্ষে ধীরে ধীরে স্প্রেড করে কীভাবে ভারতে অত্যাচার করলো। তো এই সব ইতিহাসই রয়েছে তোমাদের বইতে, সব ইতিহাসের ঘটনাই আমি তোমাদেরকে একে একে বলবো। তো যাই হোক, এতটা অবধি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপর কি বলা হয়েছে? সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকেই মুঘল শাসন কাঠামো ছোট বড় সমস্যা দেখা দিয়েছিল। যেমনটা তোমাদের একটু আগে জাহাঙ্গীরের কথাই বললাম, জাহাঙ্গীরের কথাই লেখা রয়েছে যে জাহাঙ্গীরের সময় থেকেই হচ্ছে শাহজাহানের সময় থেকে। শাহজাহান কী বানিয়েছিল? সেই সাদা রঙের সবাই ছবি তুলতে যায়, মনে আছে তো? যাদের মনে পড়েছে কমেন্ট বক্সে বলো কী বানিয়েছিল শাহজাহান। তো তাদের সময় থেকেই ঔরঙ্গজেবই ব্যর্থ হয়ে গেল যে তার জন্যই সাম্রাজ্য ভেঙে পড়ে গেল, এরকম ব্যাপারটা নয়। তো তার আগে থেকেই দুর্বলতা ধীরে ধীরে দেখা যাচ্ছিল। সেই দুর্বলতা একটা রোগ, শরীরে যেমন একটা রোগ একদিনেই বড় হয়ে যায় না, ক্যান্সারের মতন রোগ, ধীরে ধীরে গোটা শরীরটাকে নষ্ট করে দেয়। ঠিক সেরকমই এই ক্যান্সার রোগটা কিন্তু একদিনে হঠাৎ করেই যে থার্ড স্টেজে পৌঁছে গেল দিয়ে হচ্ছে মারা গেল, এরকম ব্যাপারটা নয়। ধীরে ধীরে শরীরটাকে গোটা নষ্ট করে দেয়। সেরকমই এই ক্যান্সারের মতনই রোগ গোটা সাম্রাজ্যের মধ্যে রেগেছিল, যেটা এখানে বলা হচ্ছে জাহাঙ্গীর বা শাহজাহানের সময় থেকেই ধীরে ধীরে সাম্রাজ্যকে কি বলবো রোগগ্রস্ত করছিল, ক্ষতি করছিল এবং একবারে হচ্ছে তোমার ঔরঙ্গজেবের সময় এসে সেটাকে বড় আকার ধারণ করলো, যার জন্য কী বেশ বলে একটা ক্যান্সারের রুগী হলে হসপিটালে ভর্তি করতে, আর এখানে হচ্ছে সাম্রাজ্য আঞ্চলিক শক্তির উত্থান হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে বিশেষত শেষ দিকে মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে গেছিল। শেষ দিকে দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে। এই দেখো তোমাদের পরের পেজে যেটা দেখবে যে চিঠি লেখা রয়েছে, তো তখন ঔরঙ্গজেব চিঠি পাঠাচ্ছে বাংলায় চিঠি পাঠিয়ে লিখছে এই পেজটাইতে, তো হ্যাঁ মুর্শিদ কুলি খাঁকে লিখছে তাড়াতাড়ি রাজস্ব পাঠানোর জন্য। তো এইটা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে একটা শাসক কতটা দুর্বল হয়ে গেলে টাকা পয়সার জন্য চিঠি যে ইমিডিয়েট টাকা পাঠাও, তিনি আর ক্যাপচার করে সব কিছু রাখতে পারছে না, পয়সার খুব দরকার পড়েছে, আর ট্যাক্স কোথাও থেকে বেশি কালেক্ট করতে পারছে না, মুর্শিদ কুলি খাঁকে রিকোয়েস্ট করছে টাকা পাঠানোর জন্য। এইভাবেই দুর্বলতাগুলো বোঝা যায়। আর আমি তোমাদেরকে এমনভাবে বোঝানোর চেষ্টা করব বিভিন্ন কারণগুলো দিয়ে, যেটা থেকে ইতিহাস তোমরা মাথা খাটিয়ে উত্তর লিখতে পারবে। তো আমি সেরকমই চেষ্টা করব। দেখা যাক আমার চেষ্টা আর তোমার খাটনি সফলতা তোমাদের জীবনে আনতে পারে কি না, চেষ্টা করে যাব আমি আমার। যাই হোক, এখানে এটাই বলা হচ্ছে যে ঔরঙ্গজেবের সময়কাল থেকেই মুঘল সাম্রাজ্যের দুর্বলতা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঔরঙ্গজেবের শেষ সময় থেকে ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারেনি, ভেঙে পড়বে, পুরো একদম ভেঙে পড়বে আস্তে আস্তে। ঔরঙ্গজেব যতটাও শক্তিশালী ছিল, দুর্বল হয়ে গেলেও একটা ঔরঙ্গজেবের যথেষ্ট দাপট ছিল, ভয় পেত। ঔরঙ্গজেবের যখন আমরা পার্সোনাল বায়োগ্রাফি করব, আমাদের চ্যানেলে আছে, ওটা উঁচু ক্লাসের জন্য করা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। ইন্ডিয়ান হিস্ট্রি প্লেলিস্টের মধ্যে রয়েছে, এর মধ্যে তো থাকবেই, তো ওখানে বায়োগ্রাফি রয়েছে, তো দেখতে পারো যে ঔরঙ্গজেব এমন একজন মানুষ ছিল, নিজের ভাইকে, ঔরঙ্গজেব সিংহাসনের জন্য নিজের ভাইকে গলা কেটে, যে এতটাই রাগ ছিল নিজের ভাইয়ের ওপর সিংহাসন পায়নি বলে, দাঁড়াকে হচ্ছে গলা কেটে সেই বডিটা হাতিতে করে গোটা রাজ্যে ঘুরিয়েছিল।
তো এরম ছিল ঔরঙ্গজেব, আর তার যথেষ্ট দাপট ছিল, কিন্তু সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল। কি করবে, ইন্ডিয়া ট্যাক্স পাচ্ছে না, চারিদিকে বিদ্রোহ দেখা দিচ্ছে, অভ্যন্তরীণ দুর্বলতা, বাইরের দুর্বলতা, এই জন্য। তো এরকম ছিল ঔরঙ্গজেব, তবুও তার সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছে। আর তারপরে তার যারা আরও শাসক আসছে তারা তো আর কোনো ক্ষমতাই নেই, নামমাত্র সিংহাসনে বসে আছে, তাদেরকে সম্মান করা হচ্ছে, নিয়ে যাচ্ছে সম্মান, কিন্তু তো এরকমই হচ্ছে ব্যাপার। তার পরবর্তী উত্তরাধিকারীরা এই দুর্বলতাকে আর কাটিয়ে উঠতে পারেনি, বরং তাদের নানান অযোগ্যতার ফলে এই দুর্বলতাগুলো আরও বেশি মাথাচাড়া দিয়েছিল। এই যে যারা এই দিল্লির সিংহাসন, এটা হচ্ছে দিল্লির সিংহাসন, সিংহাসন চেষ্টা করি আঁকার, এটা হচ্ছে দিল্লির সিংহাসন। এইখানে শাসকরা যারা বসছে তারা হচ্ছে এই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারছে না, এবং এরা যে এতটাই অযোগ্য, ঔরঙ্গজেবের পরে যারা আসছে এরা এতটাই অযোগ্য, এর জন্যই এই দুর্বলতাগুলো আরও বেড়ে যাচ্ছে, আরও চারিদিকে দুর্নীতি দেখা যাচ্ছে গোটা সাম্রাজ্যের মধ্যে। এ চুরি করে নিয়ে চলে যাচ্ছে, ও চুরি করে নিয়ে যাচ্ছে, এখানে যে বসে আছে সে তো নামমাত্র বসে আছে, ফুল অযোগ্য, কিছু করতে পারে না। যুদ্ধ, তরোয়াল নিয়ে যদি যুদ্ধ করতে পাঠানো হয় তো যুদ্ধও করতে পারবে না, পালিয়ে আসবে সব। হচ্ছে যারা ওদের বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে তারাও যে যার পাচ্ছে যে পয়সা চুরি করে নিচ্ছে, দেখার কেউ নেই। তো এরকম ব্যাপার হয়ে গেছিলো, ফুল অযোগ্য লোক এইখানে যারা হচ্ছে এখন বসেছিল আফটার ঔরঙ্গজেবের পরে, 1707-এর পরে। কতর পরে? 1707-এর পরে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই জন্যই হচ্ছে আরও দুর্নীতিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছিল। মুঘলদের সামরিক ব্যবস্থার অবনতি তেমনই একটি দুর্বলতা ছিল, সামরিক ব্যবস্থার অবনতি তেমনই একটা দুর্বলতা ছিল। বিশেষ করে কোনো সামরিক সংস্কার অষ্টাদশ শতকে মুঘল সম্রাটরা করেনি। তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলবো, ছোট হলেও তোমরা একটা জিনিস, একটা গেম তো খুব খেলো, তাই না? কি নাম গেমটা? বেশ কি বলে, এরকম কিছু লেখা থাকে না, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এইসব গেমগুলো খেলো। এইসব গেমগুলোকেও তোমার হচ্ছে আপডেট করতে হয়। আপডেট করো তো গেমগুলোকে, আপডেট না করলে ঠিকঠাক হচ্ছে অস্ত্র আসবে না, ঠিকঠাক হচ্ছে চলবে না, এইসব সমস্যাগুলো থাকে। আপডেট করা সব কিছুর দরকার, সে গেম হোক একটা সাম্রাজ্য হোক। কিন্তু এই সিংহাসনে যারা বসে আছে, মুঘল সাম্রাজ্যের সিংহাসনে যারা বসে আছে, তারা নিজেদেরকে আপডেট করেনি, নিজেদের সাম্রাজ্যকে আপডেট করেনি, নিজেদের সাম্রাজ্যের যেই সৈন্যরা তারা কিভাবে যুদ্ধ করবে তাদেরকে শেখায়নি, তারা অস্ত্রের সঙ্গে কীভাবে আপডেট করবে, সেই অস্ত্রগুলোকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, সাম্রাজ্যের সামরিক দিকগুলো কীভাবে, যেমন ওই কী বেশ বলে বোম ফোম সব কিছু অ্যাডভান্স নিয়ে নাও। তখনকার টাইমে তো বোম ছিল না, কিন্তু কামান ছিল। বাবর কামান নিয়ে চলে এসেছিল। বাবর কত সালে ভারত আক্রমণ করেছিল? এটা আমার দ্বিতীয় প্রশ্ন তোমাদের কাছে, উত্তর দাও। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এরা নিজেদেরকে এই সিংহাসনে, যারা এই মুঘল সাম্রাজ্যের সিংহাসনে রয়েছে, তারা নিজেদেরকে আপডেট করেনি, সামরিক দিক আপডেট করেনি। সামরিক মানে হচ্ছে ওই যুদ্ধক্ষেত্রকে একটু শক্ত ভাষায় তোমার হচ্ছে সামরিক দিক বলে। তো সামরিক দিকে এরা হচ্ছে আপডেট করেনি। এটাও হচ্ছে একটা অষ্টাদশ শতকের দুর্বলতা। অষ্টাদশ শতক অর্থাৎ এই 1707-এর পরে যে 1800 সময়টা আসছে, এই 1707 থেকে 1800-র আগের অবধি সময়টাকে, এটাকে বলা হয় অষ্টাদশ শতক। তো এই অষ্টাদশ শতকের হচ্ছে, এটা হচ্ছে একটা মুঘল শাসকেদের দুর্বলতা। এই দুর্বলতার জন্যই কাদের উত্থান হচ্ছে? এই বাংলা, তারপরে হচ্ছে মারাঠা, এইসব শক্তিগুলো, অযোধ্যা, তারপর কি রয়েছে হায়দ্রাবাদ, এইসব জায়গাগুলোর উত্থান হচ্ছে। বোঝা গেল কি কারণে এরা ভাঙছে, এরা উত্থান হচ্ছে। সামরিক দিক আপডেট করতে পারিনি, পাবজি গেমের মতো। আর এইটার জন্য
এই যে আপডেট করতে পারেনি, এই আপডেট না করার জন্য সাম্রাজ্যের ভিতরের বিদ্রোহ বা বাইরের আক্রমণ, দুর্বল সামরিক ব্যবস্থা সেসবের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল। সামরিক দিক যদি দুর্বল হয়, ভাবা হচ্ছে ইন্ডিয়ান আর্মি যদি দুর্বল, তাহলে চীন আর পাকিস্তান অনায়াসেই বন্দুক নিয়ে অ্যাটাক করতে করতে ওই দিক থেকে কাশ্মীর নিয়ে নেবে, এই দিক থেকে চীন, তারপরে হচ্ছে আমাদের বাকি জায়গাগুলো এই দিক থেকে যা পারবে নিয়ে নেবে। কাশ্মীরের ওই দিক চলে গেল, এদিকে চলে গেল, কিন্তু ইন্ডিয়ান আর্মি শক্তিশালী বলে এইগুলোকে আটকে দিচ্ছে। ঠিক সেরকমইভাবে মুঘল সাম্রাজ্য এতটা শক্তিশালী ছিল না, তাই জন্য এই সব জিনিসগুলোকে আটকাতে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছিল। আর বাইরে তো বাইরে, ভেতরের অভ্যন্তরীণ যে বিদ্রোহগুলো হচ্ছিল, বিভিন্ন মানুষজনেরা অসন্তোষ হচ্ছিল যে দুর্নীতি বা এদের এই মুঘল শাসকের এগেনস্টে যারা বিদ্রোহ করছিল, তাদেরকেও এইসব বিদ্রোহগুলোকেও আটকাতে পারছিল না কে? এই শাসক। কেন? নিজের সাম্রাজ্যকে আপডেট করেনি। নিজের সাম্রাজ্যকে আপডেট করবে তবেই তো শক্তিশালী সাম্রাজ্য হবে। কি করে করবে? শুধু হচ্ছে খায়, ঘুমোয়, চলে যায়, দিন চলে যায়, আনন্দ করছে, ওই সুইমিং পুলে জল ফল ঢেলে চান করছে, চারটে এইদিকে সখী, ওইদিকে সখী, না কি বেশ বলতো, দাসী পুরো নিয়ে যাচ্ছে, যা টাকা পয়সা আছে ওইখানে ওড়াচ্ছে, জুয়া খেলছে। কিন্তু যে শক্তিশালী সাম্রাজ্য করবে, নিজের মুঘল সাম্রাজ্যকে শক্তিশালী করে তুলবে, সেই সব ব্যাপার নেই। তো এর জন্য কি হচ্ছে, বহিঃশত্রুরা তো আক্রমণ করছে, তার সঙ্গে হচ্ছে অভ্যন্তরে ভেতরের বিভিন্ন বিদ্রোহ দেখা দিচ্ছে। তো এই কারণেও এটাও হচ্ছে একটা কারণ মুঘল সাম্রাজ্যের ধ্বংসে। আর এই কারণের জন্যই মুঘল সাম্রাজ্যের অবনতি হয়েছিল। তার জন্য কি হয়েছিল? আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল। তারপর আর কি বলছে দেখা যায়। শিবাজি ও মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল। মারাঠা এই 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 রিজিয়ানে হচ্ছে মারাঠাদের এরিয়া, এদের হচ্ছে আক্রমণ। শিবাজির নাম তো তোমরা শুনেছো, শিবাজির ছবি দেখতে পাচ্ছ, শিবাজির ছবি। এই শিবাজির আক্রমণ, শিবাজি বা মারাঠাদের আক্রমণ মুঘল সাম্রাজ্যকে আরও ভেঙে দিচ্ছিল। একে তো দুর্বল, তার মধ্যে এরাও আক্রমণ করছে। এরা কিন্তু অভ্যন্তরেই ছিল, অভ্যন্তরীণ বিদ্রোহ বলতে গেলেও এদের কারণটাকেও বলা যেতে পারে। এরা আক্রমণ করছিল, সামলাতে পারছিল না, আর বাইরের শত্রু তো আসছিলই। বাইরের শত্রুকে নদির শাহ, অমর শাহ, হ্যাঁ এখানেও বলা হয়েছে। অন্যদিকে নদির শাহের নেতৃত্বে পার্শ্বিক আক্রমণে বা আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গেছিল। অর্থাৎ বহিঃশত্রু, এটা ইন্ডিয়ার বাইরে, ইন্ডিয়া ম্যাপটা যদি এইখান থেকে এইভাবে হয়, তো হচ্ছে এই সব জায়গা থেকে, এই আফগানিস্তান, পাকিস্তানের পরে যেইখান জায়গাগুলো রয়েছে, ওখানে হচ্ছে আফগানিস্তান। ওই আফগানিস্তান থেকেই আসতো হচ্ছে তোমার আহমদ শাহ আবদালি, পার্শ্বিক আক্রমণ হচ্ছে নদির শাহ, এরা হচ্ছে অ্যাটাক করেছিল হচ্ছে ওই সব জায়গাগুলো থেকেই আসতো, এসে ভারত থেকে সোনা, গয়না, মণি, মুক্ত যা পারতো হচ্ছে লুট করতো। আর হচ্ছে আমাদের গর্বের মুঘল শাসকেরা লুকিয়ে লুকিয়ে পুরো হচ্ছে চেয়ারের তলায় বসে পড়তো, এখান ওখান পালিয়ে যেত, সব কিছু লুটপাট করতো। এইখানে যত এই ভারতবর্ষের মানে এই এরিয়াটাকে হচ্ছে মেনলি ওরা অ্যাটাক করতো, দিল্লি আশেপাশে। তো ওখানে যত মহিলাদের ওপর নানানভাবে নির্যাতন করা হতো, তারপরে হচ্ছে অত্যাচার করা হতো, তুলে নিয়ে চলে যাওয়া হতো, যা খুশি তাই করতো। আর হচ্ছে এই সিংহাসনে যারা বসতো তারা চুপি চুপি পালিয়ে যেত, লুকিয়ে পড়তো, সব কিছু যা চাইতো দিত, দিয়ে এসে আবার সিংহাসনে বসে পড়তো। এতটাই অযোগ্য ছিল। তো যাই হোক, এখানে কি হচ্ছে, আক্রমণ, নদির শাহ আক্রমণ কবে করছে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, খুব মনে রাখবে। নদির শাহ হচ্ছে 1738-39, এখানে লিখে দিই। আহমেদ শাহ কবে আক্রমণ করছে? আহমেদ শাহ আক্রমণ করছে হচ্ছে 1756-57। এই টাইমে কি হচ্ছে, এইদিকে বাংলায় কি হচ্ছে, কোন যুদ্ধ হচ্ছে বলো? একটু আগেই তো বললাম। পাশাপাশি আবার এইদিকে আবার দেখি কি বলা হয়েছে। পাশাপাশি জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থার
সংকট মুঘল শাসন কাঠামোকে বিপর্যস্ত করেছিল। এই ব্যাপারটা কি? জায়গিরদারি ব্যবস্থা, মনসুরদারি ব্যবস্থা আশা করছি পড়েছো এর আগে। এই জায়গিরদারি আর মনসুরদারি ব্যবস্থায় বিভিন্নভাবে দুর্নীতি শুরু হয়েছিল। যারা নিচ্ছিল তারা ঠিকঠাকভাবে ট্যাক্স দিচ্ছিল না, নিজের ক্ষমতায় নিজের মধ্যে রেখে দিচ্ছিল, শক্তিশালী হয়ে উঠে পড়ছিল। আর দেবেই বা কেন? এইখানে যে বসে রয়েছে তারা তো হচ্ছে কোনো ক্ষমতা নেই, কোনো কিছু নেই, যে শক্তিশালী একজন শাসক হবে তো সেই ব্যাপারটা নেই তার মধ্যে, তো ভয় খাচ্ছে না বলেই দিচ্ছে না। তো এটাই ব্যাপার। এই দুর্বলতাও এই সাম্রাজ্যকে আরও ভাঙনের পথে এনেছিল। আর এই মুঘল সাম্রাজ্যের ভাঙনের জন্যই আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল। দুটোর সঙ্গে একটা রিলেটেড। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে দেখি। বিশেষত ভূমি রাজস্বের হিসেবে নানান গোড়মিল দেখা দেয়। অর্থাৎ ট্যাক্স সংক্রান্ত ভূমি রাজস্ব হচ্ছে ট্যাক্স, ভূমি রাজস্ব মানে হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্স আদায় একটা সাম্রাজ্য তৈরি হওয়ার জন্য বা সাম্রাজ্য থাকার জন্য মেনলি কি দরকার? মেনলি হচ্ছে দরকার ট্যাক্স। সঠিকভাবে যত ট্যাক্স আসবে, ট্যাক্স যত কালেক্ট ঠিকঠাকভাবে করতে পারবে, একটা সাম্রাজ্য ততটা শক্তিশালী হবে। তো কিন্তু কি এই ট্যাক্সই ঠিকঠাকভাবে এই মুঘল শাসককে কেউ পে করছিল না, ট্যাক্স ঠিকঠাকভাবে আদায়ও করতে পারছিল না। কারণ হচ্ছে পাবজি গেমের মতন এরাও নিজেদেরকে আপডেট করেনি, তাই তো, নিজের সামরিক দিকটা আপডেট করেনি, ট্যাক্স আদায় করতে পারছে না, ট্যাক্স দিচ্ছে না। তাই জন্য কি এই মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছে। আর মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ার জন্য কি হচ্ছে? আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে যেটা বলেছে নেতিবাচক প্রভাব অর্থনীতির ওপর পড়েছিল। অর্থাৎ টাকা পয়সা আসছে না, রাজকোষ ফাঁকা হয়ে যাচ্ছে। এছাড়াও ভালো জায়গির পাওয়ার জন্য দলাদলি মুঘল দরবারে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব তৈরি শুরু হয়। দুর্বল সম্রাট এক অভিজাত পক্ষের নিজের দলে টানার চেষ্টা করতেন। এই ব্যাপারটা টোটাল আসলে কি, যে এই যে বিভিন্ন কী বেশ বলে জায়গির পাওয়ার জন্য এখানে এই যে দরবারে হচ্ছে 2 নম্বরই শুরু হয়। জায়গির কাকে দেবে? এই দরবারের লোকেরা হচ্ছে নিজেদের মধ্যে টাকা পয়সা খেয়ে নিত, যে বেশি টাকা দেবে তাকে আমি জায়গিরটা দিয়ে দেবো, যে বেশি আমাকে ঘুষ দিতে হবে, হ্যাঁ তাহলে আমি তোমার এইটা করব। দরবারের যারা লোক আমার টোটালি হচ্ছে কোরাপ্টেড হয়ে গেছিলো, টোটাল জায়গাটা হচ্ছে কোরাপ্টেড হয়ে গেছিলো। তো এইভাবে হচ্ছে এটাও মানে এই দুর্বলতাও হচ্ছে। আর সঠিক মানুষকে যদি জায়গির না দেওয়া হয় তার ফলে কী হবে? সঠিক মানুষ জায়গির পেল না, দুর্বল আরও বেড়ে যাবে, দুর্বলতা বেড়ে যাবে। সঠিক জায়গির পাচ্ছে না, তার জন্য কি আরও সব কিছুর দিকগুলো গণ্ডগোল হবে। তো এইভাবে হচ্ছে এইটা দেখা যাচ্ছে। তারপরে কি বলা হয়েছে? সাম্রাজ্যের আয় ব্যয়ের গড়মিল বাস্তবে চাপ তৈরি করছিল কৃষি ব্যবস্থার ওপর। অর্থাৎ এইখানে যে আয় ব্যয়ের হিসাব মেনলি হচ্ছে কি ট্যাক্স ঠিকঠাকভাবে পে হচ্ছে না, সাম্রাজ্য দুর্বল, আর এর জন্যই কৃষি ব্যবস্থার ওপরও এর প্রভাব দেখা দিচ্ছিল। আর হচ্ছে কৃষকেরাও ট্যাক্স পে করতে পারছিল না, ঠিকঠাকভাবে খাজনা দিতে পারছিল না, ওদের ওপর থেকে তো জোর জুলুম করে পয়সা আদায় করা হচ্ছিলো। একটা জিনিস জানবে যে তখনকার সময় হোক বা এখনকার সময় হোক, সব থেকে বেশি সাফার হচ্ছে কৃষকেরা। তো এটাই হচ্ছে ব্যাপার, তখনও করেছিল, এখনও করছে। আর কি বলা হয়েছে দেখি। হ্যাঁ, তারপরে বলা হয়েছে এই শাসন কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল এবং এই আঞ্চলিক শক্তিগুলো পরবর্তী সময় সর্বা হয়ে উঠেছিল, যেটা এতক্ষণ ধরে তোমাদেরকে আমি বলছি। তবে এই শক্তিগুলো সরাসরি মুঘল কর্তৃত্বকে অস্বীকার করেনি। এখানে যে রয়েছে শাসক রয়েছে, এখানে শাসককে মুর্শিদ কুলি খাঁ লিখে দিই এখানে। এই মুর্শিদ কুলি খাঁ একবার ডাইরেক্ট তিনি কখনো বলছেন না যে ওপরে যেই মুঘল সাম্রাজ্যের আমি শাসনাধীন নয়, মুঘল সাম্রাজ্যের একটা তিনি স্বীকার করছেন যে হ্যাঁ আমাদের ওপরে সবার ওপরে রয়েছে সবথেকে মুঘল সম্রাট, তারপরে হচ্ছে তার আন্ডারে আমি রয়েছি, কিন্তু এনার শক্তি যথেষ্ট পরিমাণে ছিল, নামমাত্র একটা যে হ্যাঁ ওখানে রয়েছে ওনার আন্ডারে আমি রয়েছি, তো এরকমভাবেই এই ব্যাপারটায়। কিন্তু এর শক্তি নেই যে মুর্শিদ কুলি খাঁ যদি আমি বলে দেয় যে আমি আমার নিজের আঞ্চলিক রাজ্যের হচ্ছে আমি স্বাধীন নবাব, এইসব আর কিচ্ছু নয়, তোমাকে আমি মানি না, তো ইনি এসে এনাকে যে অ্যাটাক করবে, এখানে যে বসে রয়েছে সে যে অ্যাটাক করবে মুর্শিদ কুলি খাঁকে, এরকম কোনো ব্যাপার ছিল না, পারতও না।
কিন্তু তবুও ইনি বলছে যে হ্যাঁ ঠিক আছে ও মুঘল সাম্রাজ্যের আন্ডারে আমি রয়েছি, আমি এখানকার নবাব, তো এরকম ব্যাপারটা। তো তারপরে দেখি আর কি বলা হয়েছে এখানে। তবে শক্তিগুলো সরাসরি মুঘল শাসনে এটা করেনি, বরং মৌখিকভাবে মুঘল কর্তৃত্বের বৈধতাকে সকল আঞ্চলিক শক্তি মেনে চলতেন। যেটা বললাম, নিজের শাসনকে মান্যতা দেওয়ার জন্য আঞ্চলিক শাসকেরা মুঘল সম্রাটের অনুমোদন চাইত। এমনকি অনেক আঞ্চলিক রাজ্যে নিজেদের প্রশাসনকে মুঘল প্রশাসনের ছাঁচেই গড়ে তুলছে। অর্থাৎ এখানে যেমন শাসন কাঠামো ছিল সেই স্টাইলটাই হচ্ছে এই বিভিন্ন জায়গাতে হচ্ছে হায়দ্রাবাদ কিংবা হচ্ছে বাংলা এরা হচ্ছে কপি করার চেষ্টা করছিল। তবে বাস্তবে অষ্টাদশ শতকের বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান এ ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী ছিল। কারণ কি, একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এতদিন ধরে তোমার হচ্ছে মুঘল সম্রাটের আন্ডারে, মুঘল শাসকের আন্ডারে হচ্ছে সব কিছু, গোটা দেশটা ছিল, কিন্তু এখন বিভিন্ন ছোট ছোট নবাবের আন্ডারে হচ্ছে। তারপরে তো আবার হচ্ছে এই 10 বছর বা 50 বছর বাদে 1757 হচ্ছে ব্রিটিশের আন্ডারে হয়ে যাবে। তো এই ব্যাপারটা, তো এটা একটা রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী ছিল সেই টাইমের হচ্ছে মানুষজন, এটা তখন হচ্ছে যারা ভারতবর্ষে বসবাস করতো। ঠিক আছে, এটাই এখানে বলছে। রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। বিকেন্দ্রীভূত কথার অর্থ কি, শাসন ক্ষমতা ভাগ হয়ে যাচ্ছে। শাসন ক্ষমতা কি করে ভাগ হচ্ছে, মুঘল সম্রাটের আন্ডারে এই টোটাল ভারতের লোকজন ছিল। এখন কি হয়েছে, মুঘল সম্রাট একটা উপরে রয়েছে, কিন্তু মুঘল সম্রাটের আন্ডারে নামমাত্র আন্ডারে রয়েছে হচ্ছে বাংলাটাকে নিয়ে হচ্ছে বলছি, এই দিকটা এখন বাদ দিলাম, এই দিকটাও বলবো যে তা নয়, প্রত্যেকটা জায়গারই আমরা কভার করব, তোমাদের বইতে যা আছে। এর আন্ডারে রয়েছে এর আন্ডারে রয়েছে গোটা লোকজন, সব এলাকার সব কিছু, মানে হচ্ছে এই বাংলা বলতে তখনকার কিন্তু এই ঢাকাও রয়েছে, উড়িষ্যাও রয়েছে, বিহারও রয়েছে, এই সব কটাকে মিলিয়ে হচ্ছে বাংলা। ঢাকা বলতে ঢাকা বলতে আবার যেন ভেবো না যাও পশ্চিমবঙ্গ নেই। বাংলা বলতে 1947 আগে পর্যন্ত কিংবা টোটাল যে ইতিহাসে বাংলা বলতে কি, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গকে মিলিয়ে বাংলাদেশ, তো এইটাই ছিল। তো বাংলা, বিহার, উড়িষ্যা, তো এটাকে নিয়ে হচ্ছে বাংলা বলা হতো। তো এটাই এখানে বলা হয়েছে। তারপর আবার লাইন হারিয়ে ফেললাম। তাই মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হলেও মুঘল রাষ্ট্র কাঠামো কখনো ভেঙে পড়েনি। স্বীকার করছে যে হ্যাঁ উপরে তো আছে, মুঘল সম্রাটের আন্ডারে আমি আছি, শক্তিশালী তো নয় কিন্তু আছি ওর আন্ডারে, তো এরকম ব্যাপার। বরং আঞ্চলিক শক্তির মধ্যে দিয়েই টিকেছিল। অর্থাৎ এরা কিন্তু শক্তিশালী শাসক ছিল, এই মুর্শিদ কুলি খাঁ, কিন্তু নিজাম, এইদিকে যখন পড়বো আমরা, এরা শক্তিশালী শাসক, এদের মধ্যে দিয়েই এই ক্ষমতাটা টিকে রয়েছে, নামমাত্র ক্ষমতা যদিও টিকে রয়েছে। হ্যাঁ বলছে যে আমরা মুঘল সম্রাটের আন্ডারে রয়েছি, মানে মুঘল সম্রাট আছে ওপরে, তো এদের মধ্যে দিয়ে এই নামটা টিকে রয়েছে। এরা যেহেতু স্বীকার করছে যে হ্যাঁ আমি আন্ডারে, টপ অফ পাওয়ারকে হচ্ছে মুঘল সম্রাট দিল্লিতে যে বসে রয়েছে, তো এদের মধ্যে দিয়ে এই নামটা টিকে ছিল। তো তারপরে কি বলা হচ্ছে দেখি, আঞ্চলিক শক্তিগুলো। হ্যাঁ, আঞ্চলিক শক্তিগুলো ছিল বিভিন্ন রকমের, তা প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রশাসকেরা। এইটা হচ্ছে কর্মরত, কারণ হচ্ছে এনাকে করেছিল, ক্ষমতাটা দিয়েছিল হচ্ছে ঔরঙ্গজেব, পাঠিয়েছিল এখানে, দিয়ে তারপরে হচ্ছে ইনি এখানের শাসক হয়ে গেলেন এবং হচ্ছে নিজের একটা আঞ্চলিক শক্তি গড়ে তুললেন। তো এটাই হচ্ছে ব্যাপার। পাশাপাশি এমন কিছু রাজ্য স্বতন্ত্র হয়ে ওঠে যা আগে মুঘল রাষ্ট্রের অধীন ছিল কিন্তু শাসিত। তো অর্থাৎ কী বলা হচ্ছে যে অনেক আঞ্চলিক শক্তি এরমও হবে, যখন আমরা বলবো পরেরগুলো দেখব, তারা কি হচ্ছে যে মুঘল সম্রাটের আন্ডারে হচ্ছে আঞ্চলিক শক্তি তো হলো, কিন্তু পরে তারা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে দিল যে আমরা স্বাধীন, আমাদের ওপর আর কোনো ক্ষমতা নেই। তো এটাই ব্যাপার এখানে বলা হয়েছে। আর আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে তিনটে প্রধান শক্তি কী কী ছিল, তিনটে প্রধান আঞ্চলিক শক্তি এই ভারতের মধ্যে, তিনটে প্রধান আঞ্চলিক শক্তি, সেইগুলো কি, বাংলা নিয়ে যেটা বললাম, হায়দ্রাবাদ আর হচ্ছে অযোধ্যা। বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, এই তিনটে হলো শক্তিশালী খুব আঞ্চলিক শক্তি, পাওয়ারফুল। এরা কখনোই আনুষ্ঠানিকভাবে মুঘল কেন্দ্রীয় শাসনের বিরোধিতা করেনি, যেটা তোমাদেরকে বললাম যে বিদ্রোহ করে, যা
পুরো হচ্ছে কোনো কিছু নেই যে আমি তোমার এগেনস্টে চলে গেলাম, যুদ্ধ করলাম, যে এরকম কোনো আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করেনি। যদিও নিজেদের অঞ্চলে তাদের প্রশাসনিক ক্ষমতা ছিল চূড়ান্ত, নিজেদের এলাকায় এরা প্রচুর পাওয়ারফুল ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে আসা যাক বাংলায় কি বলা হচ্ছে। সুবা বাংলার রাজস্ব ঠিকঠাক মতো আদায়ের জন্য মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন ঔরঙ্গজেব। সুবা, সুবা একটা কথা তোমরা এখানে পাবে, সুবা, সুবা, সুবা মানে হচ্ছে প্রদেশ। প্রদেশকে যদি আমরা এখনকার আধুনিক কথার মধ্যে আবার যদি ভাগ করতে চাই, প্রদেশ মানে হচ্ছে তোমার বিভিন্ন ওই বলবো কি বেশ বলে রাজ্য, ধরে রাখলাম রাজ্য। তো এটাই সম্রাট বাহাদুর শাহর আমলে মুর্শিদ কুলি এই পদে বহাল ছিল। যখন বাহাদুর শাহ ছিল তখন হচ্ছে মুর্শিদ কুলি এই পদে বহাল ছিল। বাহাদুর শাহ হচ্ছে 1707 সালে হচ্ছে ঔরঙ্গজেব মারা যাচ্ছে, তারপরে হচ্ছে মুঘল সাম্রাজ্যের শাসক হচ্ছে বাহাদুর শাহ। তখনও হচ্ছে এখানে কে ছিল, এখানে ছিল হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। এটাই বলা হচ্ছে দেওয়ান পদে মুর্শিদ কুলি খাঁকে নিয়োগ পাকাপাকি করে দেয় সম্রাট ফারুক শিয়ার। ইনি হচ্ছে একবারে পাকাপাকিভাবে হচ্ছে পদ দিয়ে দিলেন মুর্শিদ কুলি খাঁকে ফারুক শিয়ার। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদও দেয়া হয়। কত সালে? 1717 এখানে কি করা হচ্ছে, মুর্শিদ কুলি খাঁকে বাংলার নাজিম পদ দেয়া হচ্ছে। নাজিম পদ দিয়ে দেওয়া হচ্ছে 1717 সালে। ফলে দেওয়ান ও নাজিমের যৌথ দায়িত্ব পাওয়ার জন্য বাংলার সুবা মুর্শিদ কুলি খাঁয়ের ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়ে এবং আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খাঁয়ের নেতৃত্বে। অর্থাৎ এইভাবে বাংলার মুর্শিদ কুলি খাঁয়ের নেতৃত্বে তোমার হচ্ছে বাংলার উত্থান হচ্ছে। তারপরে একটা খোলা চিঠি দেওয়া রয়েছে। এই খোলা চিঠিটা মানে খোলা চিঠি তোমাদের ওই চিঠির ভাষায়, এই চিঠিটা লেখা হয়েছিল কিসে, ফার্সি ভাষায় লেখা হয়েছিল, সেটাকেই একটা হচ্ছে অনুবাদ করে দিয়েছে। এই অনুবাদটা করছে কে, যদুনাথ সরকার, ঐতিহাসিক, ঠিক আছে, যদুনাথ সরকার এটাকে অনুবাদ করছে। এই চিঠি কে পাঠিয়েছিল? এই চিঠি পাঠিয়েছিল হচ্ছে তোমার ঔরঙ্গজেব। কাকে পাঠাচ্ছে? মুর্শিদ কুলি খাঁকে পাঠাচ্ছে, ঠিক আছে। আর এটাকে কে লিখছে? ইনায়েত উল্লাহকে দিয়ে এই চিঠি লেখানো হচ্ছে। ইনায়েত উল্লাহ এই চিঠিটাকে লিখছে এবং হচ্ছে মুর্শিদ কুলি খাঁকে পাঠানো হচ্ছে। প্রথমবার তিনটে জায়গায় লেখা হয়েছিল। প্রথমবার কি হয়েছে, প্রথমবার বলা হচ্ছে যে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান হিসেবে বানানো হলো হচ্ছে মুর্শিদ কুলি খাঁকে, এইটা বলা হয়েছে। দ্বিতীয় চিঠিটা পড়বে যখন তখনই দেখতে পাবে যে দ্বিতীয় চিঠিটায় মেন হচ্ছে বলা হয়েছে কি, যে টাকা পয়সার দুর্বলতাই হচ্ছে বোঝা যাচ্ছে, যে টাকা চাইছে, ঔরঙ্গজেব টাকা চাইছে, ওইদিকে খুব আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে প্রথমের দিকে, যেটা তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো ওইগুলোকে এখানে হচ্ছে সব লিখে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে তৃতীয় চিঠিতে বলা হয়েছে যে ফরমান দেওয়া হচ্ছে, ওইটা বলা হয়েছে তৃতীয় চিঠিটা। এইগুলোই, এটা হচ্ছে চিঠি। এরপরে আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, মুর্শিদ কুলি খাঁয়ের আমলে বাংলায় একদল, এই যে মুর্শিদ কুলি খাঁ কিন্তু এখন কি হয়ে যাচ্ছে, মুর্শিদ কুলি খাঁ দেখলাম যে এতক্ষণে মুছে দিই একটু, মুর্শিদ কুলি খাঁ হচ্ছে এতক্ষণে কি হয়েছে, শক্তিশালী নবাব হয়ে গেছে। এম খান লিখলাম, ঠিক আছে, বুঝে নিও, শক্তিশালী নবাব হয়ে গেছে। তারপর থেকে আসা যাক, মুর্শিদ কুলি খাঁয়ের আমলে বাংলায় একদল ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হয়েছিল, ঠিক আছে। তারা নাজিমকে নিয়মিত রাজস্ব দেওয়ার বদলে নিজেদের অঞ্চলে ক্ষমতা ভোগ করত। নাজিমকে রাজস্ব দেওয়ার ফলে, অর্থাৎ নাজিম হচ্ছে কিন্তু মুর্শিদ কুলি খাঁ, এরা কি করছে, এরা হচ্ছে এই জমিদাররা হচ্ছে ট্যাক্স দিচ্ছে, টাকা দেওয়ার ফলে নিজেদের এলাকায় এই জমিদাররা এটা বেশ ভালো ক্ষমতা ভোগ করছে। আর এম খান
এম খানকে মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ হচ্ছে ট্যাক্স পেয়ে যাচ্ছে, তাই জন্য ওদেরকে নিজের জায়গায় ক্ষমতা ভোগ করতে দিচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, মুর্শিদ কুলির আমলেই বাংলার রাজনৈতিক পরিস্থিতি ব্যবসার পক্ষে অনুকূল ছিল। স্থল সমুদ্রপথে নানান দ্রব্য সুবা বাংলা থেকে রপ্তানি করা হতো, অর্থাৎ এখান থেকে বিভিন্ন দ্রব্য রপ্তানি করা হতো। হিন্দু, মুসলমান ও আর্মেনীয় বণিকরা এই ব্যবসায় প্রভাবশালী ছিল, অর্থাৎ এরা বিভিন্ন প্রভাবশালী বলতে কি ব্যবসায় দক্ষ একটা ব্যবসায়ী ছিল। হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ ও আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ ছিলেন এদের মধ্যে অন্যতম দুটো নাম কি, উমিচাঁদ হচ্ছে আর হচ্ছে ব্যবসায়ী খাজা ওয়াজিদ। এরা হচ্ছে অন্যতম ব্যবসায়ী, মানে নামী ব্যবসায়ী। আর নামী ব্যবসায়ী কে, জিওফোন, ওরকম নামী ব্যবসায়ী বাংলার তখনকার। ঠিক আছে, তো এইসব ধনী ব্যবসায়ী ও মহাজনদের হাতে অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতা ছিল। দেখো, যার কাছে টাকা আসবে সে রাজনীতির ক্ষমতাও তার হাতে থাকবে। তার উদাহরণ নাম আর বললাম না, একটু আগে যার নাম করেছিলাম। রাজনৈতিক ক্ষমতা থাকবে, টাকা দিলেই তো সব কিছু হয়, তাই না? তো টাকা যে দিচ্ছে তার হাতে রাজনৈতিক ক্ষমতা থাকবে। শাসকরা এদের সহায়তার ওপর নির্ভর করত, অর্থাৎ টাকা দিয়ে, দেখো মুঘল সাম্রাজ্য ভেঙে পড়ার পেছনে একটা বড় কারণ ছিল কিন্তু টাকা পয়সা। ট্যাক্স পাচ্ছে না, ট্যাক্স না পেলে সামরিক আপডেট করতে পারবে না, তুমি টাকা না পেলে নেট রিচার্জ করতে পারবে না, নেট রিচার্জ না করলে হচ্ছে পাবজি আপডেট করতে পারবে না। সেরকমই সব ক্ষেত্রে সেরকম। এই হচ্ছে যদি ঠিকঠাক টাকা পয়সা না পায় তো তাহলে তোমার হচ্ছে এই যে বাংলার নবাব ইনিও হচ্ছে নিজের সামরিক দিকটা আপডেট করতে পারবে না, সৈন্যদেরকে ঠিকঠাক ট্রেনিং দিতে পারবে না, মাইনে দিতে পারবে না, ভেঙে পড়বে মুঘল সাম্রাজ্যের মতন। তো ব্যাপারটা হচ্ছে ঘুরে ফিরে সেই একই টাকা, আর যারা টাকা দিচ্ছে, ট্যাক্স যারা দিচ্ছে, তাদের তো এই রাজনীতির ওপর একটা প্রভাব থাকবে। তো সেই কথাই এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এ প্রসঙ্গে মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগ জগৎ শেঠের নাম পাওয়া যায়। কারণ হচ্ছে জগৎ শেঠ একটা খুব নামি, খুব একটা হচ্ছে সেট, অনেক টাকাবান, নিজের পার্সোনাল ব্যাংক হয়ে গেছিল, পার্সোনাল ব্যাংক টাইপের জিনিস খুলে ফেলেছিল। তো জগৎ শেঠই কিন্তু পরে হচ্ছে মির্জাপুরের সঙ্গে হাত মিলিয়ে, তারপর হচ্ছে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে হচ্ছে পলাশির যুদ্ধ ব্রিটিশদের সঙ্গে হাত মেলাবে এবং হচ্ছে সিরাজউদ্দৌলাকে হারাবে, সিরাজউদ্দৌলাকে হত্যা করা হবে। তো এইভাবেই, তো এটাই হচ্ছে পরবর্তী সময়ে ইতিহাসে যখন আমরা পড়বো তখন দেখব। তো তার নিচে রয়েছে কি, জগৎ শেঠের হচ্ছে এক টুকরো চিঠি। এখানটা দেখে মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, যেটা এখন বললাম। এদের বণিক রাজা বলা হতো। এই বণিক রাজাদের মধ্যে প্রবীণ ছিলেন উমিচাঁদ, খোদা ওয়াজিদ এবং জগৎ শেঠ। মুর্শিদাবাদের সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠ বিশেষ গুরুত্ব ভূমিকা পালন করেছে। একটু আগেই তোমাদেরকে বললাম। 1652 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হরিপদ শাহ পাটনায় চলে আসেন। তার বড় ছেলে মানিকচাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করেন। মুর্শিদ কুলি খানের সঙ্গে মানিকচাঁদের সম্পর্ক খুব ভালো ছিল। সেই সূত্রেই মানিকচাঁদ ঢাকা থেকে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করেন। মানিকচাঁদের পর তার ভাগ্নে ফতেহচাঁদ ব্যবসা শুরু করেন। অর্থাৎ কী হচ্ছে, মানিকচাঁদ মারা যাচ্ছে হয়তো, তারপরে হচ্ছে তার ভাগনা ফতেহচাঁদ ব্যবসা শুরু করছে। আমি বইয়ের দিকে তাকিয়ে লাইন হারিয়ে যাচ্ছে আমার বারবার। ফতেহচাঁদ মুঘল সম্রাটের থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ এই উপাধি ধারণ করেন, অথবা এই উপাধি পান, মানে ধারণ করেন আর পান একই। এই উপাধিটা দিচ্ছে কে, মুঘল সম্রাট তাকে হচ্ছে দিয়ে দিচ্ছে। আর এই উপাধি বংশানুক্রমিক হয়ে যায়, অর্থাৎ জগৎ শেঠ কোনো এক ব্যক্তির নাম নয়। এটা থেকে তোমরা বুঝতে পারছো জগৎ শেঠ কিন্তু কোনো ব্যক্তিগত নাম নয়, এটা হচ্ছে জাস্ট একটা উপাধি। তার বংশ পরম্পরা এই উপাধি পেয়ে গেল, যারা এই ব্যবসাটা সামলাতো তাদেরকে জগৎ শেঠ বলা হতো। আর এই জগৎ শেঠই কী করবে, সিরাজের এগেনস্টে ষড়যন্ত্র করবে। পলাশির ষড়যন্ত্র আমাদের একটা টপিক উঁচু ক্লাসের জন্য, ওটা হচ্ছে আমাদের এমএ লেভেলের জন্য করানো রয়েছে। যাদের ইন্টারেস্ট রয়েছে পলাশির যুদ্ধের পলাশির ষড়যন্ত্র নিয়ে, তারা হচ্ছে ওইটা দেখতে পারো। ইন্ডিয়ান হিস্ট্রিতে প্লে লিস্টে রয়েছে পলাশির ষড়যন্ত্র বলেই সম্ভবত তোমার হচ্ছে থাম্বনেলটা বানানো রয়েছে। তারপর কি বলা হয়েছে এখানে, নিজেদের মুদ্রা তৈরি, মহাজনী ব্যবসা প্রভৃতি জগৎ শেঠের ছিল, যেটা তোমাদেরকে বললাম। এক ধরনের ব্যাংকও
গড়ে উঠেছিল জগৎ শেঠের হাত ধরে। একটু আগেই বললাম বাংলার অর্থনীতির উপর জগৎ শেঠের নিয়ন্ত্রণ ছিল যথেষ্ট। অর্থাৎ যে টাকা দেবে, যে রাজাকে টাকা দিচ্ছে কিংবা হচ্ছে নবাবকে টাকা দিচ্ছে, তার তো ক্ষমতা একটা থাকবেই, তো সেটাই বলা হচ্ছে। ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধী জগৎ শেঠের নিজের দলে টানতে চেয়েছিল। ইস্ট ইন্ডিয়া যখন হচ্ছে সিরাজের এগেনস্টে গেছিলো, জগৎ শেঠকে নিজের দলে টানতে চেয়েছিল এবং মির্জাফরকেও তারা টেনেছিল। তারপর হচ্ছে তার মাসি হচ্ছে, ওনার নাম কি, নামটা আরে কী বেশ বলে, ঘোষেটি বেগমকেও হচ্ছে নিজের দলে টেনেছিল। এরকম একটা নিজেদের সার্কেল বানিয়েছিল, বানিয়ে হচ্ছে তোমার হচ্ছে সিরাজউদ্দৌলার এগেনস্টে ষড়যন্ত্র করে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারানো হয়। ঠিক আছে। 1727 হচ্ছে মুর্শিদ কুলি খাঁ মারা যায়। তারপরে সিংহাসনে বসানো হচ্ছে আলীবর্দী খাঁকে। আলীবর্দী খাঁয়ের শাসনকালে মুঘলদের হাত থেকে বাংলার সুবার অধিকার বেরিয়ে যায়। অর্থাৎ আলীবর্দী খাঁ আছে এই মুঘলদের অধীনতা থেকে পুরোপুরি সম্পূর্ণ নিজেদেরকে একবারে আলাদা করে নিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তারপর কি বলা হচ্ছে এখানে, হ্যাঁ, যেহেতু আলাদা করে নেওয়া হলো, কোনো কিছু শাসন সংক্রান্ত আর কোনো কিছু খবরই আর ওখানে দেয়া হতো না। এছাড়া নিয়মিত রাজস্ব পাঠানো হতো না, যদিও মুঘল কর্তৃত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হতো, তবুও বাংলা বিহার উড়িষ্যায় কার্যত স্বশাসিতই হয়ে গেছিলো। এরা আনুষ্ঠানিকভাবে তোমার হচ্ছে স্বীকার করতো যে হ্যাঁ ওদের আন্ডারে রয়েছে, কিন্তু আর ট্যাক্স ফ্যাক্স আর পাঠাচ্ছে না। আর ওদের তো ক্ষমতাই নেই যে ওরা এসে যুদ্ধ করে বলে ট্যাক্স কেন পাঠাচ্ছে না, গুলি করে মেরে দেবো, আপডেটই করেনি, গুলি করবে কোথা দিয়ে। তো এরকম হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ মারা যায় এবং তার দৌহিত্র নবাব হন। দৌহিত্র হচ্ছে সিরাজউদ্দৌলা। এতক্ষণ ধরে সিরাজউদ্দৌলা বলে আমি ভুলে যাচ্ছি। দৌহিত্র সিরাজউদ্দৌলা হচ্ছে সিংহাসনে বসে এবং সিংহাসনে সিরাজউদ্দৌলার সঙ্গে সংঘর্ষ হয় হচ্ছে ব্রিটিশদের। তার এগেনস্টে কারা কারা ষড়যন্ত্র করছিল সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। দিয়ে হচ্ছে পলাশির যুদ্ধ শুরু হবে এটা। তারপরে নিচে হচ্ছে এক টুকরো চিঠি লেখা রয়েছে বর্গীহানা। বর্গী কাদের বলাতে মারাঠারা এসে, মারাঠা শক্তি শিবাজি নাম শুনেছো তো, শিবাজিরা এসে যেই অ্যাটাক করেছিল, মারাঠারা যে এসে যেই অ্যাটাক করেছিল সেটাকেই বর্গীহানা বলা হচ্ছে। সেই সংক্রান্ত কবিতাও লেখা হচ্ছে। আর এটাকেও তোমার হচ্ছে কি যদুনাথ সরকার হচ্ছে বর্গীহানার প্রবন্ধকে করেছে, রূপান্তরিত করা হয়েছে, এটাকে মডিফাই করে তোমাদেরকে বলেছে, লাইন ফাইনগুলো একই তুলে। তো এটাই কীভাবে বর্গীরা অ্যাটাক করেছিল, তারা কতটা রক্তক্ষয়ী ছিল, কীভাবে অত্যাচার করেছিল, সেই ঘটনাগুলো বলা হয়েছে। দিয়ে তারপরে হচ্ছে একটা চুক্তি সাইন হয়েছিল, দিয়ে হচ্ছে সুবর্ণরেখা নদীর এপারে আর তারা অ্যাটাক করতে আসবে না এই ব্যাপারে। আর যখন বর্গীহানা করা হয়েছিল তখন হচ্ছে এইখানে বাংলার বহু মানুষ তোমার হচ্ছে বাংলার নবাবের আশ্রয়, অথবা হচ্ছে বাংলার নবাবও আশ্রয় দিতে পারছে না, সবাইকে রক্ষা করতে পারছে না। কলকাতার দিকে অনেকে পালিয়ে আসে এবং ব্রিটিশদের আশ্রয় নেওয়ার জন্য একটা বড় হচ্ছে তোমার হচ্ছে ড্রেন কাটা হয়েছিল, যাতে বর্গীরা অর্থাৎ মারাঠারা তাদেরকে আক্রমণ করতে না পারে, বাঁচার জন্য যতটা পারে লড়াই তারা করেছিল। তো অ্যাটাকের জন্য হচ্ছে অনেকে কলকাতার দিকেও পালিয়ে আসে। এইভাবে হচ্ছে বর্গীহানার ব্যাপারটা লেখা রয়েছে। তো এতটাই, টপিকটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তাই জন্য এখানে শেষ করলাম। পার্ট 2 এ বাকিটা হচ্ছে দেখি, পরেরটা হায়দ্রাবাদ, অযোধ্যা, এইসব ব্যাপারগুলো তোমাদেরকে কমপ্লিট করে দেবো পরের পার্টে। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তোমরা মতামত জানাও, বুঝতে ঠিকঠাক পারছো কি না বলো। আর হ্যাঁ, এর যা প্রশ্ন উত্তর রয়েছে লাস্টে সেইগুলো সব আমি করিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। তুমি দুজনে মিলে তোমার সফলতা কামনা করি। তো যাই হোক, এখানেই টপিকটা শেষ করলাম। পরের ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো। আর হচ্ছে হ্যাঁ, আমাদের ম্যাথামেটিক্স আর হচ্ছে বিজ্ঞান নিয়ে হচ্ছে আমাদের ক্লাস 8 শুরু হয়েছে, তোমরা সেইগুলো দেখতে পারো। সুময় স্যার হচ্ছে ফিজিক্স পড়াচ্ছে, খুব ভালোভাবে পড়াচ্ছে, আমিও দেখছিলাম আগের দিন ক্লাসগুলো, তোমরাও দেখতে পারো। তো চলো আজকে এইটুকুনি, পরের ক্লাসে দেখা হচ্ছে।